নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুগণ, বাংলা কাহিনী কথা চ্যানেলের ভয়ঙ্কর গল্পের আরও একটি নতুন পর্বে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে আন্তরিক সুস্বাগতম। সঙ্গে আছে আমি প্রীতি। চলে এসেছি আরও একটি অলৌকিক গল্প নিয়ে। শুরু হচ্ছে লেখক অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ভৌতিক গল্প ভূতের বেগার। আমরা কথাই বলি, সারাদিন ভূতের বেগার খাটছি মশাই, কিন্তু ভূতেরাও যে মানুষের বেগার খাটে সে প্রমাণ পেলুম সেবার পুজোতে রাঁচি গিয়ে। ওখানে গিয়ে মাউন্ট হোটেলে উঠেছিল। পাঁচু গোপাল সরকারের সঙ্গে খানি আলাপ। আমি আর আমার বন্ধু রজত পত্রনবীশ ভূতে বিশ্বাস করি না। ভূতের কথা শুনলে সচরাচর হেসেই গড়াগড়ি যায় আর কি। আমরা দুজন ডিনার টেবিলে বসে ভূত সম্বন্ধে আলোচনা করছিল। আলোচনার সূত্রপাত হয়েছিল টিংরি বলে একজন পেয়ারার অনুপস্থিতির জন্য। আমরা অবশ্য পাঁচুবাবুর সঙ্গে আগ বাড়িয়ে কোনো কথা বলতে চাইনি, কিন্তু পাঁচুবাবু নাক গলালেন বলতে গেলে। কি নিয়ে আলোচনা হচ্ছিল দাদা? আমি বললাম, ভূত নিয়ে। পাঁচুবাবু বললেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই ব্যাপারে আমার অভিজ্ঞতা প্রচুর। আমি আরও বললাম, কিন্তু আমার এই বন্ধুটির ভূতের ব্যাপারে কোনো আগ্রহ নেই। ওর মতে ভূত বলে কিচ্ছু নেই। পাঁচু গোপাল বাবু বললেন, আমি নিজে তো ভূত দেখেইছি, আপনাদেরও আমি ভূত দেখাতে পারি। আমরা দুজনেই বলে উঠলাম, কবে ভূত দেখাবেন মশাই? সামনের শনিবার বিকালে চলুন না, আমার গুরুদেবের ওখানে। আপনার গুরুদেব? হ্যাঁ মশাই, হ্যাঁ, সেই ডানেই তো বারবার ঘুরে ফিরে রাঁচিতে আসি। পত্রনবীশ ঢোক গিলে জিজ্ঞেস করল, আপনার গুরুদেবের ওখানেই ভূতেরা আছে নাকি? আছে কি মশাই, তারাই তো আমার গুরুদেবের চাকর। চারটে ভূত গুরুদেবের ওখানে চাকরের মতো খাটে। ঠাট্টা নয় মশাই, ঠাট্টা নয়। আমার গুরুদেবের ওখানে গেলে আপনি মশাই ঘাবড়ে যাবেন। আপনার মুখ দিয়ে আর বাক্যি বেরোবে না। তবে শুনে নিন, আমার গুরুদেবের ওখানে ভূতেরা বেগার খাটে। তবে তো আপনার গুরুদেবের ওখানে একবার যেতেই হয়। পাঁচু গোপাল বাবু বললেন, ঠিক আছে, শনিবার বিকেল 4টেই তৈরি থাকবেন। আপনাদের নিয়ে যাব, তবে একটা শর্ত, দয়া করে ওখানে গিয়ে ইয়ার কি ফাজলামি বা চ্যাংড়ামি একদম করবেন না, তাহলে ভয়ানক কিছু ঘটে যেতেও পারে। এ কথাটা আমি জানি। আমার বন্ধু পত্রনবীশকে উদ্দেশ্য করে কথাটা উনি বললেন, কারণ বয়স হলেও ফাজলামি করা ওর স্বভাব। পত্রনবীশ অবশ্য বলল, আমি ওখানে গিয়ে মশাই মুখে কুলো পেটে থাকবো, একটি কথাও বলবো না। শনিবার, তাই অমাবস্যা। পাঁচুবাবু বললেন, বেশি দূরে নয়, রিক্সা করে যাব। আমি একটা নিচ্ছি, আপনারা আর একটা রিক্সা নিয়ে আমায় ফলো করুন। টেগর হিলের পাশেই আমার গুরুদেবের আস্তানা। প্রায় 5টার সময় আমরা পাঁচুবাবুর গুরুদেবের আস্তানায় পৌঁছে গেলুম। পাহাড়ের কোল ঘেঁষেই মন্দির সহ বাড়িখানা। বাইরের থেকে অবশ্য ভয় পাওয়ার মতো কিছু নয়। আমি পত্রনবীশকে অবশ্য বলেছি, একদম চুপ করে থাকিস তুই,
এসব তান্ত্রিক সাধুকে নিয়ে ঠাট্টা তামাশা করা ঠিক নয়। শুনেছি এরা ভালো করতে না পারুক, খারাপ করতে পারে বেশি। আমি নিজেই জানি এক তান্ত্রিক একটি ছেলেকে পাগল বানিয়ে দিয়েছিল। সেখানে পৌঁছে পাঁচু গোপাল বাবু আমাদের ফিসফিসিয়ে বললেন, আর আধ ঘন্টা পরেই গুরুদেব দর্শন দেবেন। আপনাদের মুখ ফুটে কিছু বলতে হবে না, অনেক অবাক কাণ্ডই দেখতে পাবেন যা জীবনে এর আগে কখনো দেখেননি। দর্শকদের মধ্যে থেকেও একজন ফিসফিসিয়ে আরেকজনকে বললেন, একই শনিবার, তাই আবার অমাবস্যা। আজ দেখতে পারেন বাবার কিছু অলৌকিক ক্ষমতা। হলঘরের আলো একটু ম্লান, সম্ভবত কিছুটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করার জন্য। গুরুদেবের বসবার আসনের কাছেই সুদৃশ্য একটা ঘণ্টা ছিল। হঠাৎই ঘণ্টাটা ঢং ঢং করে আপনা থেকেই বেজে উঠল। অথচ ঘণ্টাটা বৈদ্যুতিক কোনো ঘণ্টা নয়, সাধারণ ছোট পেটা ঘণ্টা। ঘণ্টা বাজাচ্ছেন কে তাও দেখা যাচ্ছে না। ঘণ্টায় আঘাত পড়ছে আর ঘণ্টা বাজছে। পাঁচুবাবু আমাদের বললেন, বাবার কোনো ভূত চেলাই ঘণ্টা পেটাচ্ছেন, বুঝলেন? পত্রনবীশ মিহি সুরে বলল, তাই তো দেখছি। একটু পরে দেখলাম সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরা মাঝারি বয়সের গোলগাল এক ভদ্রলোক ঢুকলেন। সকলেই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালো। ওর চোখ দুটো দেখলাম জবা ফুলের মতো টকটকে লাল। উনি টলতে টলতে কোনো রকমে আসনে বসে পড়লেন। প্রথমেই এক মারোয়ারি ভদ্রলোক এগিয়ে গেলেন। গুরুদেব জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোর? মহারাজ, আমার একই লড়কা, সে বিলকুল বকে গেছে, একদম অবাধ্য, কোনো কথাই শোনে না হুজুর, একটা ব্যবস্থা করে দিন। হঠাৎ হলের মধ্যে খিল খিল হাসি শোনা গেল। কে হাসছে বা কারা হাসছে এবং কোত্থেকে হাসছে কিছুই বোঝা গেল না। গুরুদেব ধমক দিয়ে বললেন, কাজের সময় হাসি আমার একদম পছন্দ নয়। একটা মাথার খুলি আর 2 পুরিয়া পুত্র বশীকরণ নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই গুরুদেবের পায়ের কাছে একটা মাথার খুলি তুলল আর 2 কাগজের পুরিয়া। গুরুদেব কাগজের পুরিয়া দুটো মাথার খুলিতে ঠেকিয়ে মারোয়ারি ভদ্রলোককে বললেন, যে কোনো একটা পুরিয়ার গুঁড়ো ডাল, ভাত, তরকারি বা শরবতের সঙ্গে তোর ছেলেকে খাইয়ে দিস। ব্যাস, এর খতম। ছেলে তোর কথা সবই শুনবে, একদম বাধ্য হয়ে যাবে। মারোয়ারি ভদ্রলোক 100 টাকার একটা বান্ডিল রেখে নমস্কার করে চলে গেলেন। নিমেষের মধ্যে টাকার বান্ডিল উধাও হয়ে গেল। এরপর এক বিহারি ব্যবসায়ী ভদ্রলোক গুরুদেবের দিকে এগিয়ে গেলেন। কি ব্যাপার, তোর কি খবর? আমার এক শত্রু আমাকে খুব নাজেহাল করছে। আমি কি করব? মহারাজ, ওকে পাগল বানিয়ে দিন, নইলে আমি ধনী প্রাণী মারা যাব। আসল কথা বল। আপনার কাছে ছোট বলবো না, দুজনে একসঙ্গে ব্যবসা করতুম। আমি 10 লাখ টাকা গায়েব করে এখানে এসে নতুন ব্যবসা ফেলেছি, নতুন নামে।
সব বুঝেছি, তবে আমার শরণ যখন নিয়েছিস কোনো ভয় নেই। তোর শত্রু পাগলা হয়ে যাবে, তবে খরচ একটু বেশি পড়বে। ওর জন্য ভাবনা নেই মহারাজ। আয়, কে আছিস? একটা বাঁদরের হাড় নিয়ে আয়। হাতের হাড় এক জোড়া চাই, এক্ষুনি চাই। এবার দূর থেকে অট্টহাস্য শোনা গেল। তার কিছুক্ষণের পর এক জোড়া বাঁদরের হাতের কঙ্কাল এসে পড়ল গুরুদেবের সামনে। এই সময় পাঁচুবাবু বললেন, দেখলেন আমার গুরুদেবের বিভূতি? হঠাৎ দেখলাম সেই হাত জোড়া নড়ে উঠল, এমনকি গুরুদেবও সেদিকে ভয়ে ভয়ে তাকালেন। চিৎকার করে উঠে বললেন, নড়ছে কেন, নড়ছে কেন? অমনি দুম করে লোডশেডিং হয়ে গেল। একে শনিবার, তাই অমাবস্যা। ঘরের ভেতর লোডশেডিং, কাউকে দেখা যাচ্ছে না। আমরা সবাই যেমন বসেছিলাম তেমনি চুপচাপ বসেই রইলাম। কারও মুখে কোনো কথা নেই। পাঁচু গোপাল সরকার বললেন, কেউ দয়া করে দেশলাইয়ের কাঠিও জ্বালাবেন না। যা করার গুরুজিই করবেন। জয় গুরু, জয় গুরু। অন্য সকলকেই দেখলাম পাঁচু গোপালের সঙ্গে গলা মিলিয়ে গুরুদেবের জয়ধ্বনি দিচ্ছে। এমনকি পত্ররবিশও ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে গুরুদেবের জয়ধ্বনি করতে লাগল। একটু পরে সারা হলঘরটাই যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সেই সঙ্গে গুরুদেবের আসনের ওদিক থেকে শোনা গেল আর্তচিৎকার। কম্পন থেমে গেল, আর্তচিৎকারও। কিন্তু তবু কারো মুখে কোনো কথা নেই, যাকে বলে একেবারে পিন ড্রপ সাইলেন্স। পাঁচু গোপাল সরকার ফিসফিসিয়ে বললেন, আলো না জ্বালা পর্যন্ত কেউ কোথাও নড়বেন না। কি জানি গুরুজির মনে আজ কি আছে। দুম করে হঠাৎই আলো জ্বলল, আর আলো জ্বলতেই সেই ভয়ানক দৃশ্যটা আমরা সবাই দেখতে পেলুম, যা আমরা কখনো দেখব বলে কল্পনাও করিনি। গুরুদেবের আসনে গুরুদেব কাঠ হয়ে রয়েছেন। তার গলাসহ মাথা আসনের বাইরে রয়েছে, আর বাঁদরের হাতের সেই কঙ্কাল গুরুদেবের গলা চেপে রয়েছে। গুরুদেবের চোখ বিস্ফারিত, জিভ বেরিয়ে পড়েছে, এবং বলা বাহুল্য তার দেহে প্রাণ নেই। দর্শনার্থীদের মধ্যে রাঁচির একজন নামকরা ডাক্তার ছিলেন। তিনি গুরুদেবের দেহ পরীক্ষা করে বললেন, হি ইজ ডেড। আপনাদের মধ্যে কেউ গিয়ে পুলিশে খবর দিন। পাঁচু গোপাল সরকার ডুকরে কেঁদে উঠলেন। সাপের ওঝাদের যেমন সাপের হাতেই প্রাণ যাওয়ার সম্ভাবনা, যারা ভূতেদের দিয়ে বেগার খাটান সম্ভবত তাদেরও ভূতের হাতেই মারা যাওয়ার সম্ভাবনা। সে কথাই প্রমাণ হলো।